আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। 2 দিন মাঝখানে গ্যাপ গেল। 2 দিনের মধ্যে আমি ক্যামেরার সামনে আসতে পারি নাই। শারীরিকভাবে অসুস্থ, আশেপাশের পরিবেশটাও সেরকম কথা বলার মতো এখনও না, এখনও সেরকম পরিবেশ হয়ে সারে নাই। তারপরেও ক্যামেরাটা ওপেন করলাম কিছু কথা বলার জন্য, কারণ এই কথাগুলো মনের মধ্যে আর কোনোভাবেই চাপা দিয়ে রাখা যাচ্ছে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে এবং সাবেক আইজিপির বিরুদ্ধে একটা রায় হয়েছে। সেই রায় নিয়ে ব্যাপক আলোচনা হইতেছে, পক্ষে বিপক্ষে যুক্তি উপস্থাপন করা হইতেছে। অনেকে বলতেছে দৃষ্টান্ত স্থাপন করলো, অনেকে বলতেছে প্রহসনমূলক একটা রায় হলো। আমি এই ভিডিওতে যেটা শিরোনাম দিছি যে 2 দিনের ভাড়াটিয়া বাড়ির মালিকের বিচার করল, এটার সাথে অনেকে সহমত পোষণ করতে পারেন, আবার অনেকে বলতে পারেন না এই কথাটা পুরোপুরি অযৌক্তিক। আমি এই বিষয়টা আমি সভানেত্রীর মামলার যে রায় হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেই মামলার রায়ের বিষয়টার চেয়ে আমার কাছে যেটা বেশি গুরুত্ব বহন করে, আমি অবাক নজরে দেখলাম এই 2 দিনে বিছানাতে শুয়ে মোবাইলের স্ক্রিনে দেখলাম এটা নিয়ে অনেক আলোচনা হইতেছে, তীব্র আলোচনা, মানুষের চাহিদাও একদম তুঙ্গে। এ বিষয় নিয়ে 2টা কথা বললে বা কোনো যুক্তি উপস্থাপন করলে অনেক লক্ষ লক্ষ মানুষ সেটা দেখতেছে, শুনতেছে। কিন্তু এর চেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়, সেটা নিয়ে এই সরকার মানে এমনভাবে ম্যাটিকুলাসলি কাজটা করলো, জানা সবাই জানি, আমরা সবাই জানি, সবাই বুঝতেছি যে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার রায়ের আড়ালে, মানে এইটাকে সামনে রেখে, এই মামলার রায়টাকে সামনে রেখে পেছনে যে অনেক বড় জাতীয় একটা বিষয় দফারফা করে ফেললো এই সরকার, সেইটা নিয়ে এই মামলার তুলনায় ওইদিকে তেমন কোনো আগ্রহ আমি এই বাংলাদেশের মানুষের মধ্যে দেখতে পেলাম না। আজকে সকাল থেকে একটু বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এখন মানুষ বুঝতে পারতেছে 2 দিন অতিবাহিত হলেও যে না, এটার চেয়েও গুরুত্বপূর্ণ ইস্যু সেটা ধামাচাপা পড়ে যাচ্ছে। আপনারা হয়তো বা জানেন, তারপর আমি আপনাদেরকে একটু বলি। সেটা হলো চট্টগ্রামের লালদিয়া কন্টেনার টার্মিনাল প্রকল্প এবং ঢাকার কাছে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব 2টি বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার বিষয়টি সামনে আসার পরে নিয়ে নানান ধরনের আলোচনা চলছে, যেটার পুরোপুরি মানে আইনের মধ্য দিয়ে যে হয়েছে এরকম কথা কেউ বলতে পারবে না। আইন বহির্ভূতভাবে এই কাজটা করা হয়েছে, কারণ এই সরকারের তো সেই এখতিয়ারই নাই যে এরকম একটা জাতীয় ইস্যু নিয়ে বিষয় তারা দফারফা করে ফেলবে। তারা যেভাবে ম্যাটিকুলাসলি প্রচার করতেছে, দেখেন এই মামলাটা, এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার কার্য হলো, আপনি যদি 5ই আগস্ট থেকে ধরেন, 5ই আগস্ট থেকে তো হবে না, কারণ এই সরকার গঠন হওয়ার পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেটা তো মানে সচল ছিল না, সচল করছে, ভবনগুলো সংস্কার করছে, সময় লাগছে। তারপর আপনি 14 মাসই ধরেন, এই 14 মাসে মধ্যে এত বড় একটা মামলার রায় তারা দিয়ে দিল এবং সর্বোচ্চ শাস্তি তারা ঘোষণা করলো, যেটা বলতেছে যে আইনে রাষ্ট্রের পক্ষ থেকে অনেক ফাঁকফোকর রাখা হয়েছে, মূলত কিছুই হবে না। এটা শুধু আমি আমার যুক্তিতে, আমার বিবেক, আমি যতটুকু আমাকে মানে আমি বুঝতে পারতেছি যে না, এইটা শুধুমাত্র এই তাড়াহুড়ো করে শেখ হাসিনার মামলার রায়টা দেখেন পূর্বে কিন্তু নির্ধারণ করা হলো, 13 নভেম্বর নির্ধারণ করা হলো যে 17 নভেম্বর মামলার রায় ঘোষণা হবে। অপরদিকে সেই 17 নভেম্বরই আমাদের বন্দর অন্যদের হাতে তুলে দেওয়া হলো। সেদিকে মিডিয়া কভারেজ নাই, মানুষের চাহিদাও নাই, মানুষের আগ্রহও নাই, কিন্তু এখন আগ্রহ পাচ্ছে। আমি প্রথমে যদি এই মামলার বিষয়টাতে দেখেন, এই মামলার বিষয়ে আমি পর্যন্ত কথা বলতে পারি না। আমি প্রথমে আপনাদেরকে বললাম যে আমি শারীরিকভাবে অসুস্থ, আমার কথা বলতে সমস্যা হচ্ছে, তারপরও বলতেছি
বাংলাদেশের আইন, বাংলাদেশের আদালত এবং বাংলাদেশের বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা, এই বিষয়গুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা কি দেখতে পাই? আমরা কিন্তু স্পষ্টভাবে দেখতে পাই যে ক্ষমতার পট পরিবর্তনের সাথে সাথে সব কিছুর পরিবর্তন ঘটে। বিচার বিভাগ, বিচারেরও পরিবর্তন ঘটে, আইন প্রয়োগের ক্ষেত্রেও পরিবর্তন ঘটে, শাসন ব্যবস্থার ক্ষেত্রেও পরিবর্তন ঘটে। বাস্তব উদাহরণ যদি দিই, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের শাসনামল দিয়ে উদাহরণ দিতে পারবো। 2024-এর 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত করলো ডক্টর ইউনূস ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে। তারপরে 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস আসলেন, তিনি বাংলাদেশের সংবিধান অনুযায়ী শপথ গ্রহণ করলেন এবং প্রধান উপদেষ্টা হিসাবে তিনি নিয়োগপ্রাপ্ত হলেন। নিয়োগকর্তাদের কথা এখানে আসবে না। আপনি দেখেন, তিনি ক্ষমতা গ্রহণের পরে তিনি বাংলাদেশের আইন অনুযায়ী আদালতের মাধ্যমে রায় হয়েছিল তিনি একজন সাজাপ্রাপ্ত আসামি। ডক্টর ইউনূসের কথা আমি বলতেছি। তার 6 মাসের সাজা হয়েছিল। 666 কোটি টাকা মাননীয় আদালত তাকে জরিমানা ধার্য করছিল। তিনি ক্ষমতা গ্রহণের পরে তার মামলাও নাই, তার ওই জরিমানাও নাই, কিচ্ছু নাই। তিনি একদম ফ্রেশ হয়ে গেলেন। তার মানে কি, তিনি ক্ষমতা গ্রহণ করছেন, তার সকল ভুল, সকল দোষ আইনের মাধ্যমে, আদালতের মাধ্যমে যেইটা নিষ্পত্তি হয়েছিল যে তিনি একজন অপরাধী, আইনের চোখে তিনি অপরাধী, তিনি শাস্তিযোগ্য অপরাধ করছেন, সেই হিসাবে আইন তাকে সাজা দিয়েছিল। তিনি ক্ষমতা গ্রহণ করলেন, নাই, মামলাও নাই, তার সাজাও ভোগ করা লাগলো না। মানে অটো তার মামলা সকল কিছু গায়েব হয়ে গেল। আচ্ছা, এখন তিনি আরও নতুন নতুন অনেক সুবিধা পাচ্ছেন। আর একটা বিষয় আপনাদেরকে বলি, 21শে আগস্ট গ্রেনেড হামলা, সকল আসামি খালাস, মানে ঘটনাটাই ঘটে না, এরকম একটা বিষয়। এই উদাহরণগুলো এই জন্য দিলাম, এই যে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় হয়েছে, এই মামলাটার ততটুকু গুরুত্ব রাখে। ডক্টর ইউনূসের যে মামলা বা সাজার যতটুকু গুরুত্ব রাখছিল ততটুকুই। আর বিশেষ করে কার বিরুদ্ধে রায় হলো, আপনি যদি দেখেন, এমন একজন ব্যক্তি, এমন একজন নারীর বিরুদ্ধে রায় হলো যিনি বাংলাদেশের সর্বোচ্চ সময়ের জন্য প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের প্রতিষ্ঠাতা, মানে বাংলাদেশের জন্ম হলো যে রাজনৈতিক দলের নেতৃত্বের মধ্য দিয়ে, সেই রাজনৈতিক দলের তিনি সভানেত্রী এখন পর্যন্ত আছেন। এই দলের লক্ষ লক্ষ নয়, কোটি কোটি ভোটার সমর্থক আছে। এই দলের প্রধানকে এরকম একটা শাস্তি দেওয়া হলো, মামলার রায় দেওয়া হলো, তাদের বক্তব্য কি? তাদের বক্তব্য স্পষ্ট, তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। তারা এইটা যে ইউনূস সাহেব ম্যাটিকুলাসলি করতেছেন এবং এইটা যে তার এজেন্ডা বাস্তবায়নের যেন বাধা না আসে, সেই জন্য যে তাড়াহুড়ো করে এরকম একটা রায় দিয়ে দিল, একটা হুলস্থুল কাণ্ড ঘটাইল। দেখেন, সভানেত্রীর পক্ষে যারা, তারা এই বিষয়ে পক্ষে বলতে কি, যারা মোটামুটি আইন বা বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি সম্পর্কে সামান্য ন্যূনতম ধারণা রাখেন এবং খোঁজ খবর রাখেন, তারা স্পষ্টভাবে এটা বলতেছেন এবং এটা নিয়ে তাদের মধ্যে কোনো মাতামাতি নেই যে মামলার রায় ডক্টর ইউনূস তো কার্যকর করতে পারবেন না। এটা স্পষ্ট। তিনি কিভাবে কার্যকর করবেন? তিনি না সাংবিধানিক কোনো সরকার, না কোনো নির্বাচিত সরকার, তিনি ম্যান্ডেটবিহীন একটা সরকার। মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে তিনি রাষ্ট্র ক্ষমতায় এসেছেন, তাকে তো অবশ্যই এই ক্ষমতা ছাড়তে হবে। এখন তিনি ক্ষমতা ছাড়বেন, তিনি ডিসেম্বরের কথা বলছেন নির্বাচনে। নির্বাচন যদি হয়, আমি এখানে যদি শব্দটা ব্যবহার করতেছি, যদি হয় তাহলে ফেব্রুয়ারি প্রথমার্ধে, তাহলে ফেব্রুয়ারি প্রথমার্ধে তাকে বিদায় নিতে হবে। আর যদি নির্বাচন না হয় তাহলে হয়তো আরও কিছুদিন তিনি গায়ের জোরে বা তার ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে ক্ষমতায় থাকতে পারেন, কিন্তু সময় শেষে তাকে ক্ষমতা ছাড়তেই হবে। এখন তিনি যখন ক্ষমতা ছাড়বেন, নতুন একটা ক্ষমতা যখন চলে আসবে, নতুন কোনো নেতৃত্ব চলে আসবে, সেই সময়টাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের মামলাগুলোর মতো এই মামলাগুলো হবে কি না, সেটা তো আমরা স্পষ্টভাবে বলতে পারতেছি না যে হবে না, হওয়ার সম্ভাবনাটাই বেশি। অনেক
যারা আইন বিশেষজ্ঞ আছেন, ব্যারিস্টার আছেন, তাদের বক্তব্য আমি গত 2 দিন শুনলাম। অনেক ফাঁক-ফোকর আছে। আর একটা বিষয় আপনাদেরকে বলি, যিনি আইজিপি আছেন তিনি হয়েছেন কি রাজসাক্ষী হয়েছেন। রাজসাক্ষী হওয়ার পরিপ্রেক্ষিতে তার মামলার রায় হচ্ছে কি 5 বছরের কারাদণ্ড। মানে ঘটনাটা ঘটাইছে কারা? দেখেন, তখনকার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তাদের মন রক্ষার জন্য, তাদেরকে সেফটি দেওয়ার জন্য, তাদের ক্ষমতাকে মানে সুরক্ষিত রাখার জন্য কাজ করলো কে? মাঝপথে রাজপথে পুলিশ। আর পুলিশের আইজিপি কি? পুলিশের আইজিপি। এখন তিনিই তো নির্দেশনা দিচ্ছেন পুলিশকে, অথচ শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার কারণে তার মামলার রায় হলো 5 বছরের কারাদণ্ড। মানে বিষয়টা এরকম, যে কনস্টেবল বা যে পুলিশ সদস্য ওই যে মাঠে আবু সাইদ হত্যাকাণ্ড আমরা দেখলাম রাজপথে যে গুলি চালালো, তাকে কি এই মামলার মধ্যে আনা হয়েছে? যা আইনি বিষয়ে আলোচনা করলে এভাবে অনেক করা যাবে। আপনারা যারা আইন বিশেষজ্ঞ আছেন তারা এই বিষয়ে আলোচনা করবেন। অনেকের আলোচনা আমি শুনলাম। এই বিষয়ে বিন্দু মাত্র কোনো টেনশনের কিছু নাই। আর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রায় দিচ্ছেন, কী জন্য দিচ্ছেন সেটা স্পষ্ট, আরও স্পষ্ট হবে। আমি যতটুকু বুঝতে পারছি আমি ততটুকু আপনাদেরকে বললাম যে ওই নিজের এজেন্ডা বাস্তবায়নের জন্য যখন বলা হলো বন্দর দিয়ে দেওয়া হবে, তখন তো ব্যাপকভাবে সারা দেশব্যাপী একদম মানে জনগণ এর বিরুদ্ধে অবস্থান করলো যে না, আমাদের নিজেদের সম্পত্তি কেন আমরা, যেটা আমরা নিজেরাই স্বাচ্ছন্দ্যের সাথে পরিচালনা করতে পারতেছি, সেটা কেন আমরা বিদেশি একটা সংস্থার কাছে তুলে দেব? সেই জন্য তারা সামনে শেখ হাসিনার রায়কে রাখছে যে হ্যাঁ, এইটা তো শেখ হাসিনার রায় যদি এভাবে এই তাড়াহুড়ো করে করা হয় তাহলে তো সারা দেশের মানুষ, মিডিয়া, সকল কিছু ওই দিকেই ফোকাস থাকবে। তিনি সেই কাজটা করতে পারছেন। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।